ছিল আমাদের যে বিষয়টা ছিল আসলে ডক্টর ইউনূসের যে সরকারটা এনার কি আসলে কোনো দিক আছে কিনা, কারণ এম আমরা যেরকম পড়ছি এম ইন লাইফ থাকে না, যে আমি লাইফে অমুক জায়গায় যেতে চাই, তো এরকম কোনো কিছু আপনি দেখেন কিনা? সাথে যদি আরেকটু অ্যাড করতেন, আমরা প্রবাসী, আমরা কি সারা জীবন কলুর বলদ হয়ে থাকবো? আমাদের কি কোনো ভোট অধিকারও থাকবে না? আপনার আপনার মিউট করা, মিউটটা একটু খুলে নেন। ধন্যবাদ দাউদ ভাই আমাকে আমন্ত্রণ করার জন্য, এবং সহ আলোচক যারা আছে ডক্টর করিমুল্লাহ এবং প্রিন্সিপাল তারেক সাহেব, সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম। তো আমার মনে হয় ডক্টর ইউনূসের দিক নির্দেশনা নাই, এইটা প্রশ্নটাই করা ঠিক না আমি মনে করি। কারণটা হলো ওনার লেভেলটা উনি যেখানে উনি আমাদের চেয়ে বেশি জানে, বেশি বোঝে এবং প্রজ্ঞাবান, হয়তো রাজনৈতিক অভিজ্ঞতা ওনার নাই। আমি ওনার প্রতি শ্রদ্ধা রাখি এবং বিশ্বাস রাখি, আস্থা রাখি, কারণ ওনার মানে জ্ঞানের পরিধিটা অনেক বড়। এটা আমাদের জাজ করা একটু মানে আমার মনে হয় অসম্ভব, বা কিছুটা মানে আমার মনে হয় এটা বাড়াবাড়ি হয়ে যাবে ওনাকে এতটা আমাদের জাজ করা এত স্বল্প সময়। এখন কথা হলো যে ওনার সাথে যারা আছে, ওনার সাথে যারা আছে এখন যারা সিলেকশন হয়েছে, আপনি দেখবেন উনি একটা সাক্ষাৎকার নিয়েছিল, ওনার একটা সাক্ষাৎকার নুরুল কবির সাহেব, মানে ইসের নিউ এজের সম্পাদক, এডিটর এবং সাংবাদিক, এবং সে একজন খুবই ইয়া লোক, ভালো জ্ঞান রাখে, এবং তার আমি বিশ্লেষণ খুব দেখি, মানে পছন্দ করি তাকে। আমার কাছে মনে হয় একজন জ্ঞানী লোক, বুদ্ধিমান মানুষ। তো আমি যেটা মনে হয় ডক্টর ইউনূসের হয় কি, উনি তো আসলে একটা অবস্থান এইরকম, বাংলাদেশের আমাদের বাঙালির যে চরিত্র আপনি দেখবেন, ব্রিটিশরা আমাদের নিয়ে জাজ করছে। আমাদের নিয়ে একটা স্টাডি আছে বাংলাদেশের মানুষকে নিয়ে, ব্রিটিশদের বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ আছে। যখন তারা জুডিশিয়ারি সিস্টেমটা করবে, প্রশাসক বিভিন্ন জায়গায় যখন শাসকদেরকে পাঠাবে বা তাদের প্রতিনিধি বিভিন্ন জেলায় বা বিভাগে, তখন তারা একটা স্টাডি করছিল, সার্ভে। সেখানে বলা আছে আমরা হলাম জাতি হিসাবে বেসিক্যালি কোন এলাকার মানুষ কেমন, এটাও বলা আছে। এটা খুবই নেগেটিভ, ওইটা আমি বলতে চাই না। এবং আমাদের মানে দেখবেন রিক্সাওয়ালা অনেক সময় উপদেষ্টার চেয়ে বেশি বোঝে। তারপরে ওই যে একজন দেখবেন আপনার সামান্য একটা মানে মানুষ, সে 15-16 বছরের বাচ্চা, সেও দেখবেন যে আমাদের অনেক উপদেষ্টার চেয়ে বেশি বোঝে, এরকম একটা কথাবার্তা। মানে আমাদের অ্যাটিটিউড এরকম, আমরা এমন একটা দুর্ভাগা জাতি, আমাদের শুধু ছিদ্রান্বেষী, এবং আমরা অন্যের সমালোচনা করি, নিজের সমালোচনাটা করতে পারি না। একটা মানুষ যখন সারা পৃথিবীতে সম্মানিত, এবং এদেশের যে যাই বলুক, এদেশে ওনার চেয়ে যোগ্য লোক আর উপদেষ্টা, প্রধান উপদেষ্টা হওয়ার মতো কেউ ছিল না, ওনার চেয়ে কেউ যোগ্য ছিল না। নেক্সট কেউ থাকতে পারে আমার জানা নাই, বাট আমার চোখে পড়ে না, এবং হি ইজ দ্য রাইট ম্যান ইন রাইট টাইম। সুতরাং ওনার দিক নির্দেশনা আছে, এবং উনি একটু এখন বিরক্ত, কারণ এত অধৈর্য। দেখেন এই বিএনপির ভাষা যদি আপনি শোনেন, আগে যে হাসিনাকে তারা ধরে নিয়েছিল, এই টার্মও হাসিনা পুরা করবে, এই টার্মটা, অর্থাৎ 5 বছর আওয়ামী লীগ গভর্নমেন্ট থাকবে, তারপরে তারা করবে। এখন বিএনপির একটা বড় দল, আমরা জানি ফেয়ার ইলেকশন হলে একবার বিএনপি আসবে, যে ক্ষমতায় যায় সেই ভুল ত্রুটি করে, বাংলাদেশের মানুষ করে, পরে আর একটাকে দেয় আর কি, অর্থাৎ আওয়ামী লীগ বিএনপি, আওয়ামী লীগ বিএনপি। কারণ তাদের রাজনীতির শিকড় এত গভীরে, এবং তাদের ডালপালা মানে গ্রামে গঞ্জে শুধু না, ঘরে ঘরে চলে গেছে। এখন এদেরকে আপনি মানে বাদ দিয়ে আপনি সংস্কার করবেন, এটাও পারবেন না। কারণ এখন যদি বিএনপিকে মানে আপনার না শোনে, বা বিএনপির চাপটা যদি বর্তমান সরকার যেটা মানে ইন্টারিম গভর্নমেন্ট, এটা কি যদি হালকা করে দেখে বা একটু গুরুত্ব না দেয়, তাহলে হয় কি একটা বিশ্রী অবস্থা তৈরি হবে। কারণ আপনি জানেন, দেখেন যে অলরেডি মানে আমাদের কিছু ছাত্র যারা বৈষম্য বিরোধী আন্দোলনে ছিল, কিছু মারা গেছে বিভিন্ন ভাবে। এখন এদের মধ্যে কিছু মারা গেছে, আমার মনে হয় এটা ষড়যন্ত্রমূলক করে, এবং দিনে দুপুরে মারা হয়েছে ডেকে, যারা সহ সমন্বয়ক বা জেলা লেভেলে গাজীপুরে যেমন হয়েছে, এরকম 6 জন না 7 জন এরকম মারা গেছে। এদের মধ্যে আমি যদি মনে করি যে 2-3টাও এরকম মারা যেয়ে থাকে, ওই কারণে এখানে আমরা বিএনপি যতটুকু শক্তিশালী ভূমিকা রাখা উচিত ছিল এদের ব্যাপারে, নিরাপত্তার ব্যাপারে, বিএনপির ছাত্র দল
বা যুব দল যাই বলেন, এরা তো এখন সবচেয়ে শক্তিশালী একটা গ্রুপ, এবং এদের আমি তো বললাম আপনার গ্রামে গঞ্জে বর্ডারে সব জায়গায় আছে। সেই হিসাবে কিন্তু তারা সেই ভূমিকা পালন করে নাই এই নিরাপত্তার জন্য। তারপরে যে আওয়ামী লীগের নেতাগুলি যে দুষ্ট দুর্নীতিবাজ দুর্বৃত্তগুলি চলে গেল, এত বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা মানে মানে পাপী, এগুলো তো মানুষ না, এগুলো মানুষ রূপী দানব। এই দানবগুলি যখন বর্ডার দিয়ে গেল, একটা মন্ত্রী ছিল, কেউ এমপি ছিল কয়েকবার, তারপরে উপদেষ্টা ছিল, কত কি ছিল, তারা 1000 কোটি টাকা বানিয়েছে। এগুলি কি করে পার পেয়ে যায় বর্ডার দিয়ে? বর্ডার এমন কোন জায়গা নেই যেখানে বিএনপির নেতাকর্মী নাই। তো এখন আমরা কিছু তথ্য পাই, আমরা দেখিও যে কিভাবে তারা বিভিন্ন ধরনের কথা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি, সত্য মিথ্যা সব জানি না। তো এগুলি হয় কি, জাজ করার মতো আমাদের আসলে অ্যাপারেটাস যেটা ইনস্ট্রুমেন্ট সেটাও কাজ করতেছে না। বিশেষ করে যেমন গোয়েন্দা সংস্থা কি আমাদের নাজমুল ভাই, কলিমুল্লাহ ভাই সবচেয়ে ভালো জানে, উনি আর্মি সম্পর্কে খুব ভালো জানে। বর্তমান ডিজিএফআই তে, এনএসআই তে এরা ম্যাক্সিমামই হলো ট্রমাটাইজড, অনেকের চাকরি চলে গেছে, অনেক ভেঙে গেছে। তারপরে মাঠে যারা আছে এরা কিন্তু, আপনি কতটুকু মনে আছে, একজন একটা তথ্য দিয়েছিল যে এনএসআই তে 37 জন ডিএডি ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর নেওয়া হয়েছিল, এরা ছাত্রলীগের ছেলেপেলে, ছাত্রলীগের 37 জন। এখন আপনি মনে করেন একজন, আমি যেহেতু একসময় বিডিআরে ছিলাম, আর্মিতে ছিলাম, তো আমি একটা জেলা লেভেলে সাধারণত একটা ডিএডি বা এডি থাকে এনএসআই হেড ডিস্ট্রিক্ট লেভেলে, মানে তারা অ্যাকচুয়ালি নন বিসিএস ছিল আমাদের সময়, আমি এখন জানি না কি অবস্থা। তো এরা হলো ফার্স্ট ক্লাস গ্রেড অফিসার। এরা যখন জেলা লেভেলে থাকে, এই 37টা 64টা ডিস্ট্রিক্ট, তো 37টা তো আমার জানাই ছাত্রলীগের নেতা কর্মী, আমার জানা। আর আগে তো হাসিনা কি 15 বছরে, গত 15 বছরে কি বিএনপির লোক ধরে নিয়ে আসছে নাকি, জামাত ধরে নিয়ে আসছে? শোনেন কিভাবে একটা সিলেকশন হয় এই চাকরিতে। প্রথমত হলো, কেউ যদি হিন্দু হয় তার বেলা একটু ইয়া থাকে, হ্যাঁ ও বিএনপি হতে পারে, বাট জামাত তো আর হবে না। সুতরাং যদি কেউ আপনার হিন্দু হয় তার বেলা এনকোয়ারিটা অতই হয় না। ডিজিএফআই এনএসির পরে এবার এটা আবার আবার এটাকে একটা সাকনি দিয়ে, যেটাকে বলে আর কি, মানে ফাইনাল সাকনি বলে আর কি, ওই যে ধারা দেওয়া, কি বলে ওটাকে, চালুনি ব্যবহার করা। তো ওইভাবে যারা ছাত্রলীগের, যুবলীগের, আওয়ামী লীগের, কারো জামাই, কারো ভাই, কারো ভাতিজা, কর্মী, নেতা, বিভিন্ন লেভেলের, কিন্তু এনএসআই তেও কিন্তু সিভিলে আপনার এডি লেভেলের কিন্তু সিভিলিয়ান, ওই কর্নেল নাজমুল স্যার জানে, উনি কলিমুল্লাহ সাহেব জানে, যারা কিন্তু সিভিলিয়ান। আমাদের যারা আর্মি অফিসার তারা কিন্তু ম্যাক্সিমাম হলো আপনার একজন কর্নেল জিএস থাকবে বিভাগীয় লেভেলে, বা ইয়াতে ডিজিএফআই হেডকোয়ার্টার, এরকম অন গ্রাউন্ড কাজগুলি কিন্তু করে নিচের লেভেলের লোকগুলি। সুতরাং আপনি গত 15 বছরের সাজানো যে বাগান শেখ হাসিনার, সেই বাগান তো আপনি তছনছ করতে পারেননি। আপনি কি করেছেন? ওই যে কিছু কালো গোলাপ, ওই যে বিষাক্ত শেখ হাসিনা যদি কালো গোলাপ 1 নাম্বার হয়, আর ওই যে আরো যারা আছে ধরেন মন্ত্রী এগুলো তো কালো গোলাপ, বা ডিজিএফআই যে ছিল কেউ পালিয়ে গেছে, যেমন সাইফুল আলম একজন ছিল গোপালগঞ্জের, লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম। তারপরে ছিল আবেদিন আমেরিকাতে, তো লেফটেন্যান্ট মুজিব ছিল এসএসএফ এ, তারপরে ইয়াতে সে চলে গেছে ইন্ডিয়াতে, তার অ্যারেস্ট অবস্থায় চলে গেছে, সে বন্দি ওই অবস্থায় চলে গেছে। এখন আপনি বলেন এইভাবে কিভাবে চলে যায়? যদি হাসিনার লোক না হয়, এরা আওয়ামী লীগের লোক না হয়, তাহলে এরা কিভাবে যায়? তাদের আপনার আইজি গুলি চলে গেল, ওই যে বেনজির চলে গেল, মনির চলে গেল, ডিআইজি ছিল, এডিশনাল আইজিপি নাকি ছিল, আরো অনেকে ছিল এরকম। আপনি যদি তথ্য নেন, বড় কোনো পুলিশের অফিসার, আমাদের তো ধরেন আর্মির কিছু আমরা মানে ধরা হয়েছে, বরখাস্ত করা হয়েছে, ছাঁটাই করা হয়েছে, অ্যাটলিস্ট আমরা জিয়াকে তো হ্যান্ড ওভার করছি, জিয়াকে হ্যান্ড ওভার করছি আমরা, যে এখন আমরা তো একটা এক্সাম্পল সেট করছি। আরো অনেকেরই চাকরি চলে গেছে, প্রিম্যাচুর রিটায়ারমেন্টে গেছে। ফরেন সার্ভিসের কথা বলে তাদেরকে ওখান থেকে আবার রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। আসলে ফরেন সার্ভিসে আর পাঠানো হয়নি। আর্মি কিন্তু যতটুকু সম্ভব জেনারেল ওয়াকার হি ইজ ডুইং হিজ বেস্ট, টু দি বেস্ট অফ মাই নলেজ, এবং কারণ তার বিবেকের কিছু দায়বদ্ধতা আছে, তার কিছু লিমিটেশন আছে, কিন্তু তার দায়বদ্ধতা আছে। সে একটা বিবেকবান মানুষ এবং দেশকে ভালোবাসে, এটা কোনো সন্দেহ নাই, এবং দেশের প্রায়োরিটি তার সবার আগে। এখন আপনি এইদেরকে চিন্তা করেন, এই যে আমাকে যেটা বললো যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ডরায়, আমি মনে করি এখন হয়তো পলিটিক্যাল পার্টিগুলি মনে করতেছে যে বিএনপি দেখা যাবে ব্যাপারটা অন ইলেভেন এসে গেল কিনা, ওই যে আগের মতো
বা মানে অন্য কিছু পরিবেশ হলো কিনা, তারপর একটা নতুন পার্টি হলো কিনা, জোট হচ্ছে, এরা আবার কাউন্টার হবে কিনা, এরকম অনেক কিছু চিন্তা করে। তবে সর্বোপরি আমি যেটা মনে করি, প্রিন্সিপাল সাহেবের হয়তো আমি পুরো বক্তব্য শুনি নাই, বাট আমি ওনাকে যতটুকু রিড করতে পারছি, ওনার কিছু কমেন্ট কথাবার্তা আমি শুনেছি। অ্যাকচুয়ালি বাংলাদেশের দুইটা দলই, জাতীয় পার্টি তো এখন আর ওরকম নাই, আওয়ামী লীগ আর বিএনপি, জামাত থার্ড বা ফোর্থ হতে পারে এমন আছে জাতীয় পার্টি যদি রাজনীতিতে আসে। এখন অ্যাকচুয়ালি ভারতের মানে সাইকোলজিটা কি, ভারত কি চায়। আমি কয়েকটা টক শো করলাম ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়ার একটা চ্যানেলে, দুইটা চ্যানেলে কয়েকটা আমার কয়েকটা দেখেছিল, তা আমি 3টে অ্যাটেন্ড করেছিলাম। বলা হয় তাড়াতাড়ি বাংলাদেশে ইলেকশন হয়ে যাক, ভারত যেটা চায় ইলেকশন হয়ে যাক, বিএনপিও সেটা চায়, ঠিক আছে। আমরা কিন্তু চাই না সাধারণ মানুষ, কিন্তু আমরা চাই কি, এটা যদি ডক্টর ইউনূস আরো ভালো মানুষ নেই, ইয়াংদেরকে নেই, আরো অন্যান্য দলগুলির সাথে আলোচনা করে দরকার জাতীয় সরকার করুক। যেমন ডক্টর মঈন খান একজন ভালো মানুষ, ওনাকে আনুক, আমাদের কোনো আপত্তি নেই। আরো আছে, এই যে আমাদের সামনে আরো আছে, আপনার এই টক শোতেই তো অনেকে আসে, বড় বড় ব্যক্তিত্ব, আপনি জানেন, এরা জ্ঞানী মানুষ, যে আমাদের ডক্টর সাহেব কলিমুল্লাহ সাহেব আছেন, এদের মতো মানুষ আসুক, ওই আমাদের শিক্ষায় আসুক বা ইতে আসুক, আমাদের ইভেন নির্বাচন কমিশনের রিলেটেড যেটা জনপ্রশাসন, এইসব জায়গায় ওনাদেরকে আনতে পারে উপদেষ্টা হিসেবে। প্রচুর যোগ্য লোক আছে বাংলাদেশের, যোগ্য লোকের অভাব নাই। এখন হয় কি, আমি আপনার চ্যানেলের কিনা, আমার লিঙ্ক আছে কিনা, এইগুলি আসলে ডক্টর ইউনূস নিজেও বলছে যে আমার কাছে কতগুলি নাম দিয়েছে, তালিকা দেখে দিয়েছে, আমি যেগুলি চিনি ওগুলি তো টিক দিয়েছি, বুঝছেন। এখন হয় কি, সবাই চায় কি তার পরিচিত যার সম্পর্কে জানে তাকে নিতে। আপনার এই টক শোতে বা অনেক জায়গায় কিন্তু আমরাও বলেছি, দেখেন আমাদের ঢাকা ইউনিভার্সিটির যে সমস্ত টিচার, আইবি এর টিচার, জাহাঙ্গীরনগরের টিচার, যে স্যাররা আপনার আন্দোলন করেছে, নেমেছে, ছাত্রদের পাশে ছিল, আমাদের মায়েরা ছিল, বোনেরা ছিল, তারপর আমাদের শিক্ষার্থী মেয়েরা ছিল, তাদেরকে তো এখনো আনলো না। 3টা ছেলেকে আনলো, আরো আমার মেয়ে শিক্ষার্থী কয়েকটাকে আনতো। আমি তো এই উমামা ফাতেমা না হোক বা আর একজন হোক, ব্রিলিয়ান্ট, শোনেন, ঢাকা ইউনিভার্সিটি তারা পড়ে বা জাহাঙ্গীরনগরের পাবলিক ইউনিভার্সিটি, এগুলো কিন্তু ব্রিলিয়ান্ট ছেলে মেয়ে, এটা তো কোনো সন্দেহ নাই, এদের তো মেধাবী। তা আমরা এদেরকে কেন আরো মানে আনলাম না, বা আমরা আরো সুযোগ দিচ্ছি না? টিচার আছে কত, বহুত। আমার কাছে মনে হয় যে এই লাইনে যারা মানে ঢাকা ইউনিভার্সিটি যারা পড়ে, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিতে, এদের তো অনেকেরই আপনার রাজনীতিও বোঝে, অর্থনীতিও বোঝে, অনেক কিছু বোঝে, এদের তো ওপেন, এরা হরাইজনটা অনেক বড় হয়ে যায়, কারণ ওরা থাকে আমাদের বিদ্বান মানুষদের সাথে, বিদুষী মানুষদের সাথে, যা আমাদের দেশের কারিগর, যারা এদেশের সবচেয়ে ব্রিলিয়ান্ট প্রজ্ঞাবান লোকগুলি বা জ্ঞানী লোকগুলি, বুয়েটের, এরা কারা, এরা তো সবচেয়ে মেধাবী বা আমাদের সবচেয়ে নামি দামি মানুষগুলি। আপনি যদি মেধার দিকে চিন্তা করেন, তো জ্ঞানের পরিধিটা তো ওনাদের অনেক বড়, সারা পৃথিবী ঘোরা, ডক্টরেট করা, পিএইচডি করা এইসব মানুষ। আমরা এদেরকে মূল্যায়ন না করে আমরা বুড়ো মানুষ, 80 বছর 82 বছর, একজন তো মারাই গেল বয়স এত বেশি, আর একজন ওয়াহিদুদ্দিন মাহমুদ তো প্রায় অসুস্থ থাকে। এখন এই ধরনের লোকগুলি নাই না, আমরা কেন আরো 40 50 60-র মধ্যে আনতেছি না? আমরা কেন এই ইতে যাই না? আমরা তো এই সময় এটা একটু ঠিক থাকে, এরপর তো আলজাইমার হয়, কারো ডিমেনশিয়া হবে, তো 70-এর পরে তো অচল মানুষ ম্যাক্সিমাম, ঔষধের উপরে চলে, ঔষধ। আর বাংলাদেশে তো আর ভেজাল খাওয়া মানুষ, সবই তো ভেজাল খায় কম বেশি, না জেনে বা জেনে আমরা ভেজালই খাই। তো সুতরাং আমার আমার মনে হলো এটার পরিধি বড় করা উচিত, এবং এখানে আমাদের আরো আনা উচিত। আর আমি যেটা মনে করি, যে আমার কাছে মনে হয় যতক্ষণে আওয়ামী লীগের যারা বা বিগত সরকারের 15 বছরে যারা এমপি মন্ত্রী বা জেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, এই ধরনের যেগুলি লুক্রেটিভ অ্যাপয়েন্টমেন্ট বা পদবি বা দায়িত্বে ছিল, এই সমস্ত লোককে পানিশমেন্ট দিয়ে, আমার কথা হলো সেটা দরকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল করুক, আমার কোনো আপত্তি নেই, বা এদেরকে পানিশমেন্ট দিতে হবে। এবং আমি বারবারই আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে যখন আসি আমি বলছি, দেখেন, আমরা যদি দুর্নীতি দমন কমিশনে যাই, ওখানে আমরা যদি সম্পদের বিবরণীটা নেই, প্রথমে যে বেটা এমপি হলো, আমার একটা এলাকা হলো পটুয়াখালী, ফেবুয়ারা কলাপাড়া, ওদিকের একজন এমপি ছিল, মিনিস্টারও ছিল, সে ভূমন্ত্রী প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, আমি নামই বলতেছি, আই এম নট স্কেয়ার্ড, আই ক্যান টেল এসপেড এসপেড, আমার এটা ক্যারেক্টার। তো এখন এই মাহবুব সাহেবের কি ছিল, সে শত শত কোটি টাকার মালিক হয়ে গেল, কয়েক হাজার বিঘা জমি দখল করে নিয়ে গেল, ওই খেউবেরা, ওই যে আমাদের চরাঞ্চলে দখল হয়ে গেল, হাজার হাজার একর জমি।
এই সমস্ত মানুষের কোনো বিচার হচ্ছে না। উনি মরে গেছে, কিন্তু সম্পদটা তো আছে, এগুলো জনগণের সম্পদ, সরকারের সম্পদ। এখন এইগুলির অ্যাকশন কে নিবে? দেখা যাবে বিএনপির যে আসবে ওইখানে ওনারই ক্লাসমেট, ওনারই আত্মীয়। আমি দেখি তো অনেক জায়গায়, আমি আপনার কুষ্টিয়ার বর্ণনা দিতে পারি, ওখানে আমি ছিলাম, আওয়ামী লীগ আর বিএনপির নেতা আর আত্মীয় পরস্পরের, একজনের শালা আর একজনের দুলাভাই, এরকম। এই ধরনের বাংলাদেশের কালচারটা হলো এরকম, একই পরিবারে 3 ভাই, একজন আওয়ামী লীগ করে, একজন বিএনপি করে, একজন জামাত করে, আবার একজন জাতীয় পার্টি করে, 4 ভাই হল। স্বামী ওসমানদের দিকে তাকান আপনি, নারায়ণগঞ্জের। তো এখন এইরকম প্রিন্সিপাল সাহেবের মতো মানুষ বা ওই যে ডক্টর কলিমুল্লাহর মতো মানুষ তো খুব কম অ্যাকচুয়ালি, ওনারা তো হাতে গোনা। সংখ্যাগরিষ্ঠ তো দুর্বৃত্ত এবং এই অবৈধ টাকার মালিক এবং দাপ্পটালা গুন্ডা পান্ডা। আপনি এজেন্টকে বের করে দেয়। যমুনা বাবুলের স্ত্রী, ওই যে উনি যে ইলেকশন করলো গতবারে, লাস্ট ইলেকশনটা 7ই জানুয়ারির, শেখ হাসিনার, ওনার নাম তো ভুলে গেলাম, উনি তো প্রতিমন্ত্রী ছিল জাতীয় পার্টি, এরশাদ সাহেবের, সালমা 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 আহমেদ। ওনার এই যে যমুনা টিভিটা দেখলাম খুব সাহস করে তখন প্রতিবেদন দিয়েছিল, ওটা ওনার এলাকা, ওনার সিট। এবং তারপরও দেখেন মানে কিছুই হয়নি তাদের। ওনার এজেন্টকে পিটিয়েছে, 3 ঘন্টা মেরেছে, 4 ঘন্টা মেরেছে, পুলিশের কাছে হ্যান্ড ওভার করছে। এখন এই ছাত্রলীগ, যুবলীগ, আমরা বাহুফলে আমি দেখলাম কিছুদিন আগে আওয়ামী লীগের বা যুবলীগের একজন নেতা বিএনপির স্টেজে উঠছে দেখলাম। তারপরে দেখলাম কালকে না পরশু দেখলাম ছাত্র দলের না যুব দলের 2 জন চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়ছে। এখন আমার কথা হলো, এইগুলি যদি হাইকমান্ড, এখন তারেক রহমান সাহেব তো দেশে নাই, আর যত কিছুই বলুক, খালেদা জিয়ার সাথে তো কারো কম্পেয়ার হয় না। খালেদা জিয়া ছিল, আমি তো তারে পেয়েছি, আমি যখন বিডিআর সিও ছিলাম, আমি ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি, ওনার মিটিং এ ছিলাম, যেহেতু আমি জেলা লেভেলে ছিলাম, একজন দায়িত্বপ্রাপ্ত অফিসার লালমনিরহাটে। উনি তো খুব শক্ত মানুষ, সৎ মানুষ, এবং উনি কিন্তু ঘাটতারা প্রচন্ড একগুয়ে। উনি যেটা সঠিক ওনার উপর দাঁড়ায় থাকবে, ওনার ফাঁসি হোক জেল হোক উনি টলবে না। এজন্য ওনার আপসী নেতৃত্ব এমনি হয়নি। সুতরাং খালেদা জিয়ার মতো কি নেতৃত্ব আছে? আর উনি তো নাই, আর তারেক রহমান তো দেশের বাইরে। এখন তারেক রহমান ওখানে বসে কতটুকু কন্ট্রোল করবে, কতটুকু পারবে? এবং তারেক রহমান কি জানে যে বাংলাদেশের এই 15 বছরে কত পরিবর্তন হয়েছে? এখন যে বিনা ভোটে এমপি হওয়া যায় তো উনি দেখছে, কিন্তু কিভাবে হয়? আপনি কি জানেন বিকাশে টাকা চলে যায়, বিকাশে। যেমন ধরেন একজন কনস্টেবল বা 5 জন, একজন হাওলদার, একজন কনস্টেবল বা একজন কি বলে এএসআই, এই ধরনের একটা ইলেকশনের ডিটি পড়লো একটা কেন্দ্রে, ওখানে বিকাশে ওদের কাছে র্যাঙ্ক ওয়াইজ টাকা চলে যাবে। হাবিলদারের কাছে চলে গেল 30,000, কর্পোরালের কাছে চলে গেল 20,000, কনস্টেবলের কাছে গেল 10,000 করে। এটার প্রমাণ আছে, আমার কাছে প্রমাণ আছে। এবং বিডিআর এর প্লাস আমাদের ডিজিএফআই তে এই ধরনের লোকগুলি আমরা দেখছি। সুতরাং আমি খালি একটাই বলবো, ইলেকশনটা যদি আমরা মনে করি শেখ হাসিনা আছে, আমরা কি আবার সেই আগের যেই লাউ সেউ কদু? আমি মনে করি না বিএনপি ওইরকম একটা দল, আওয়ামী লীগের মতো দুর্বৃত্ত কোন দলে আছে কিনা আমার ধারণা করতে আমার মানে লাগে। কিন্তু বিএনপিতে দুর্বৃত্ত নাই, দুর্নীতিবাজ নাই, সেটা তো আর বলা যাবে না। এজন্য আমি বলবো, এই যারা এরকম প্রিন্সিপাল সাহেব আছে বা এরকম যারা জ্ঞানী মানুষ আছে, বিদগ্ধ মানুষ আছে, তাদের উচিত এটাকে আরো কিভাবে সুন্দরভাবে সরকারকে একটু কোঅপারেট করা। কারণ বিএনপি যদি কোঅপারেট করে, আমার মনে হয় মাঠে ঘাটে এই সরকার সুন্দরভাবে কাজ করতে হবে। কিছু সংস্কার করা দরকার, কিছু সংস্কার না হলে আমরা সেই তিমিরেই থেকে যাব। এইটা হলো আমার। আর প্রশাসন এমন একটা প্রশাসন, আপনি জানেন এই প্রশাসনটা হলো শেখ হাসিনার প্রশাসন, রেখে দেওয়া প্রশাসন। আপনি কয়টাকে বাড়ি পাঠিয়েছেন? 53 জনের নামে মামলা হয়েছে। কিসের মামলা? ডিসি যারা হয় বা ইউএনও যারা, এদের নামে মামলা সবসময় আমাদের সময় ছিল। আমিও দেখছি অনেক ডিসিরা, অনেক ইউএনওরা ওই মামলা হাজিরা দিতে যায় আরেক জেলায়। কিন্তু এইগুলি কোনো মামলা না, কারণ প্রশাসনের যতদিন চাকরি করে ওই মামলায় কিছু হয় না। ওরা তাদের একটা হাই হ্যালো বলা, হাজিরা দিয়ে আসা আর কি, এরকম। সুতরাং এই অবস্থায় ইলেকশনটা ফেয়ার হবে আর মানে এটা আশা করা ঠিক না, এবং ওই পরিবেশটা এখনো হয়নি। এখন আমি মনে করি যে তফসিলটা নির্দিষ্ট করে ঘোষণা দেওয়া সম্ভব না এই সরকারের পক্ষে। মানে তারপর তারা কিন্তু একটা লাইকলি ডেট বলেছে, সম্ভাব্য ডেট। এখন এটাকে কতদূর কি পারবে আমি জানি না। তবে আমার মনে হয় এটা ভারতের একটা চাপ আছে, এই চাপের কারণে আমার মনে হয় ইলেকশন তাড়াতাড়ি হচ্ছে। এবং বিএনপি হয়তো আওয়ামী লীগকে বিরোধী দল হিসেবে চায়, জামাতকে মানে হয়তো চায় না, যাতে বিএনপি আবার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চায় না।
তো ছাত্রলীগ নিষিদ্ধ চায়, আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না কেন? আওয়ামী লীগ মিনিমাম নেক্সট 3টা ইলেকশন করতে পারবে না। ও যেটা করেছে শোনে টিট ফর ট্যাট, যেমন কুকুর তেমন মুকুর, ওরে শিক্ষা দিতে হবে। ওর তো এত টাকা, এই তো প্রিন্সিপাল সাহেবরা তো জানে না কতটুকু টাকা, কত টাকা সবাই তো জানে না হিসাবটা, কি পরিমাণ টাকা ঢালবে আর এই টাকা দিয়ে ভোট কিনবে, তো দেখবেন আপনি অনেক বিপদ হয়ে যাবে। সুতরাং আমার মনে হয় আর একটু আমাদের সময় দেওয়া উচিত এবং আর একটু মানে ওয়েট করা উচিত। আর গাড়ি বাড়ি যেটা বললো ছাত্রদের ব্যাপারে, গাড়ি টাড়ি শোনেন, এগুলি হয় কি, আমি বলি আমরাই অনেক জায়গায় চাঁদা দিছি। আমি বলি যেমন আমরা বিকাশ করে টাকা পাঠাই। যখন ছাত্র আন্দোলন করছে, তারেক রহমান কাছে আপনি দেখবেন ওই যে গণ অধিকার পরিষদের, আমরা টাকা পাঠিয়েছি, সারা মিডল ইস্ট থেকে টাকা পাঠিয়েছে, বিভিন্ন দেশ থেকে পাঠায়। বিশেষ করে আমাদের যারা শ্রমিক ভাইরা আছে এরা কিন্তু টাকা পয়সা পাঠায়, এদেরকে বিকাশে বিভিন্ন ভাবে পাঠায়, সাহায্য করে, হেল্প করে। কারণ এরা একটা পরিবর্তন চেয়েছিল, এরা হাসিনাকে মানে উৎখাত করতে চেয়েছিল, যে আল্লাহ আমাদের গজব থেকে বাঁচাও। এটা জমিনি বালা আসমানি বালা দুইটাই বলতে পারেন এটাকে। তো আমাদের বালাটা চলে গেছে ইন্ডিয়াতে, কিন্তু এটা যে কখন কিভাবে চলে আসবে, কি পরিবেশ তৈরি করবে, কারণ বিএনপি একটা জিনিস মনে রাখতে হবে, বিএনপি যদি ইন্ডিয়াকে বিশ্বাস করে, ভারতকে বিশ্বাস করে, বিএনপি ভুল করবে। হ্যাঁ, আপনি ভারতকে খেপানোর দরকার নাই, কারণ ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী, আমরা অনেকটা নির্ভরশীল, কিন্তু এছাড়াও কি আমরা চলবো না, চলতে পারবো না? অবশ্যই চলতে পারবো। আমাদের গরু বন্ধ করে দিয়েছে, আমরা গরুর মানে কিন্তু সেলফ আমাদের হয়ে গেছে, ডেভেলপ হয়ে গেছে আমাদের নিজেদের। এখন গরু আমরা যেটা ফার্মের মাধ্যমে করি, এখন ফেন্সিডিলের ফ্যাক্টরিটা তো ইন্ডিয়া বন্ধ করে না রে ভাই। আমাদের বেড়া দেয়, তার কাটার বেড়া দেয়, কিন্তু গেটটা খুলে দেয় ফেন্সিডিল, ওই গেটটা দিয়ে পাঠায়। কিন্তু সমস্ত ফেন্সিডিলের ফ্যাক্টরিগুলো কিন্তু বর্ডারে, এটা বুঝতে হবে। কারণ এদেশের ইয়াং জেনারেশনকে ধ্বংস করতে হলে ফেন্সিডিল লাগবে, ইয়াবা লাগবে, বা বাংলা মদ লাগবে, চোলাই মদ লাগবে, এমফিটামিন লাগবে। ঠিক আছে, ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে ইনশাআল্লাহ। শুনছেন, সাথে যদি আমাদেরকে আরেকটু অ্যাড করতেন, যেমন সংস্কার আপনিও যেমন চান, আমিও যেহেতু কোনো রাজনৈতিক দলের না, আমিও সংস্কার চাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে সময় সরকার, ইউনিট সরকার ক্ষমতায় আসলেন, তখন জিয়াউর রহমানের মতো হা না ভোট করে আমার সম্মতি কেন নেননি? দ্বিতীয়ত হচ্ছে, কেন আপনি নুরেমবার্গ ট্রায়াল করেননি? আপনি কেন, আমি জনতা, আমি আপনার সংবিধান অনুযায়ী সমস্ত ক্ষমতার মালিক, আমি বলছি সংবিধান অনুযায়ী সমস্ত ক্ষমতার মালিক, আমার পারমিশন নিয়ে আপনি সবকিছুই চেঞ্জ করে দিচ্ছেন, এটা কি আপনি পারেন? আমি আপনাকে আগে একটু অন্য জিনিসটা বলতে চাই। প্রবাসীর ভোটাধিকার নিয়ে আপনি যে কথা বলছিলেন, প্রবাসীর ভোটাধিকারের ব্যাপারে আমরা সুজনের যে বদিউল আলম সাহেব, ওনার কাছে আমরা গিয়েছিলাম। যেমন আমাদের, আপনি জানেন আমাদের যে রাওয়ার ইলেকশন হলো, আমরা কিন্তু অনলাইনে আমরা ভোট নিয়েছি আমাদের রাওয়ার মেম্বারদের। এটা যদি একটা ছোট্ট একটা প্রতিষ্ঠান পারে, আমাদের মানে রাওয়ার মতো একটা সংস্থা, আমার মনে হয় এটা সরকারও পারে। এবং যেটা বিভিন্ন দেশে হচ্ছে, আমেরিকা তো অ্যাডভান্স ভোট দেয়, এটা নিয়ম আছে। যেমন প্রবাসীরা ছুটি আসলো, ভোট দিয়ে গেল আগেই, ওরকম একটা সময় নিয়ে, তারপরে জানিয়ে দেওয়া হলো এরকম ভোট হবে। যে আসতে পারলো আসলো, ছুটিতে আসলো দিল, আর যারা আসতে পারলো না অনলাইনে ভোট দিল। সিস্টেম করবে এম্বাসির মাধ্যমে, অনেক কিছু এগুলি করার এখন সুযোগ আছে। এখন তো ডিজিটাল যুগ, আমার মনে হয় না এগুলি খুব একটা কোনো সমস্যা। কারণ আফ্রিকা তো ইন্টারনেট আছে, ওখানে আমি ছিলাম 1 বছর, তো আমি দেখেছি এভরিওয়্যার ইট ইজ মানে দ্যাট ইজ ডিজিটাল, মানে ইজ ওয়ার্ল্ড ইজ নাও। তো এখন একটা হলো যে আপনি যেটা বললেন যে ভোটের ব্যাপারটা, আমরা কিন্তু যেটা বললাম, এটা আমরা সুজনের ওনাকে বলার পরে ওনারা এটা নিয়ে চিন্তা করতেছে, এই প্রস্তাবটা ওনাদের কাছে গেছে। বদিউল আলম সাহেবের সাথে একজন আমরা জয়েন্ট সেক্রেটারিকে দেখলাম, একজন না দুইজন, তারপরে আরো দেখলাম নির্বাচন কমিশনের। আমাদের কাছে মনে হলো তারা খুবই চেষ্টা করতেছে, দে আর ওয়ার্কিং হার্ড, এইসব ব্যাপারে বেশ ভালো কাজ করতেছে এবং একটা ড্রাফট করে ফেলছে, রাফ একটা করেও ফেলছে। তো এইটা একটা, আর আমরা আরো বলেছি যাতে যারা নৈতিক স্খলনের জন্য, চারিত্রিক স্খলনের জন্য বা অনৈতিক কাজের জন্য শাস্তি পেয়েছে, মানে দণ্ড পেয়েছে কোর্টে আদালতে, এরা যেন ইলেকশনে মানে কোয়ালিফাই করতে না পারে, এদেরকে যেন অযোগ্য ঘোষণা করা হয় যাদের আছে। যেমন আমি একটুখানি একটা কথা বলতেছিলাম, যেটা শেষ করতে পারিনি, যে আপনি যেটা নির্বাচন কমিশনে আপনার যেটা সম্পদের একটা বিবরণী দেন, ওখানে কিন্তু আপনার বলা আছে আপনার কি আছে না আছে, কোথায় আছে। এখন সাইফুল আলম যেটা ছিল, আপনি জানেন ওই যে আমাদের আখতারুজ্জামানের ছেলে,
যে তার অনেক অনেক বাড়ি, সারা পৃথিবীতে বোধহয় লন্ডনই বোধহয় তার কত বাড়ি, আর কোথায় কোথায় আছে কোনো হিসাব আমাদের পুরো জানা নাই। কয়েক হাজার কোটি টাকার মালিক। এখন ওনাকে যখন প্রশ্ন করা হয়েছিল, উনি তখন বলছিল আমাকে তো কোথাও লেখা নাই তা আমার বিদেশের সম্পদের হিসাব দিতে হবে। তো যাই হোক, এখন সব জায়গায় ফাঁক ফোকর আছে বাংলাদেশের। আমাদের উচিত হবে যারা ধরেন প্রথম ইলেকশন করেছে, দ্বিতীয় তৃতীয় ইলেকশন, সম্পদের হারটা কিভাবে বেড়েছে, তাদের ব্যাংক ব্যালেন্স কত হয়েছে, কত কোম্পানি মালিক হয়েছে, যেমন পলক আছে, যেমন আমাদের এই যে এখন অ্যারেস্ট হয়ে আছে, এরকম অনেকেরই সম্পদের একটা বিশাল পাহাড় হয়ে গেছে। এই সমস্ত লোকগুলিকে ইজিলি আমরা মানে দুদকের মামলা দিয়ে মানে ডিসকোয়ালিফাই করতে পারি, শাস্তি দিতে পারি। কিন্তু এগুলি তো হবে না। যেভাবে যেহেতু বিএনপি চাচ্ছে ইলেকশন খুব দ্রুত বা 1 বছরের মধ্যে বা একটা স্বল্প সময়ের মধ্যে, এখন এই আমাদের যে বিচারিক প্রক্রিয়া এটাই তো খুব লেংদি। এটা তো এত তাড়াতাড়ি কিছু হবে না, পাবে না, এবং এটা শেষ হবে না। আর বিচার চলা অবস্থায় তো কাউকে আপনি অযোগ্য ঘোষণা করতে পারবেন না। তো এইটা একটা ব্যাপার বললাম। আরেকটা হলো আপনার যেটা হলো সংবিধান পরিবর্তনের কথা বললো আমাদের একজন দর্শক। তা সংবিধান পরিবর্তন করা যাবে না কেন? সংবিধান তো পরিবর্তন বিভিন্ন দেশেই হয়েছে, হচ্ছে, আমাদেরও হয়েছে, পঞ্চদশ সংশোধনী হয়েছে। তা এখন কেন হবে না? এখন আমার কাছে ভালো জিনিস, আমি যদি একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয় যে আমার একটা উদ্ভূত পরিস্থিতি হয়েছে, আমার একটা কিছু ইনক্লুড করতে হবে, আমি করব। আমারটা এক্সক্লুড করতে হবে, আমরা করবো, কোনো সমস্যা নাই তো। আমরা এটা অসুবিধা কি? সংবিধান তো মানুষের জন্য, দেশের জন্য, মানুষের ভালোর জন্য, মঙ্গলের জন্য। তা আমরা, কোরআন তো আর না, এটা তো বাইবেলও না। সুতরাং সংবিধান লাগলে পরিবর্তন করব, কেন করব না আমরা? সংবিধান তো আছে, সবকিছুই আছে, খুব সুন্দর কথাবার্তা, কিন্তু বাস্তবে তো কিছু না, এটা প্রয়োগ নাই তো, কোনো কিছু হচ্ছে না তো এটা। এখন আপনি যদি করাপ্টেড মানে মেন্টালিটির হন, আলটিমেট মোটিভ যদি আপনার থাকে এরকম যে আমাকে যেভাবে হোক ক্ষমতায় যেতে হবে, যেভাবে হোক আমাকে মানে পদ পদবি পেতে হবে, তাহলে আপনার সংবিধান তো ঠেকাতে পারবে না। আসলে মানুষের চরিত্রে পরিবর্তন দরকার। এজন্য আমরা চাচ্ছি ভালো মানুষগুলি যাতে, যারা এখন এই যে ভালো মানুষগুলি ভয় পায় এখনো, তারা এখনো রাজনীতিতে আসতে চায় না, যেতে চায় না। তারা টাকা নেই, অনেকের সৎ মানুষ, টাকা নেই, জনদরদি, প্রচুর পপুলার, তারা সবাই তাদেরকে ভালো জানে, কিন্তু তারা সাহস পাচ্ছে না। ইলেকশন মানে একটা ক্যাম্পেইন করতে পারবে না। ওখানে গেলে কয়েক হাজার লোক লাগবে, তার এই টাকা পাবে কোথায়? তাকে তো ওখানে মারধর করবে, তাকে ওখানে বেইজ্জতি করবে, স্টেজ ভেঙে দিবে। সে মানে প্রাণের ভয় ওখানে যাবে না, এমন আছে, হুমকি ধামকি। আমাদের যেরকম আমেরিকাতে ইলেকশন হচ্ছে, বিভিন্ন দেশে মিডিয়াতে আমরা প্রচার হচ্ছে, এটা হচ্ছে। আমার কথা হলো মাঠে ঘাটে গিয়ে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে টাকা দেওয়া। ইলেকশনের 2-3 দিন আগেও দেখছি আমি বাড়ি বাড়ি গিয়ে টাকা দিয়ে আসে। ওই কেউ মসজিদে টাকা দিয়ে আসে, মসজিদ কমিটির কাছে, কেউ দিয়ে আসে স্কুলে সভাপতির কাছে। এখন আমাদের যারা এমপি হবে, ইলেকশন করবে সামনে, বা মন্ত্রী হতে চায়, এদেরকে এলাকার কোনো উন্নয়নের কাজে রাখা যাবে না। কোন সভাপতি বানান, স্কুলের সভাপতি, উনি কলেজের সভাপতি, ওটার চেয়ারম্যান, তো উনি আপনার ওই যে প্রজেক্ট হলে ওই প্রজেক্টের ওনার অ্যাপ্রুভাল, অনুমতি লাগবে। তো ওনারা বলে, আমি শুনেছি এক মন্ত্রী এবং এমপির কাছে। গম চালের ভাগ হ্যাঁ, দিতে হবে। হ্যাঁ, এখন এই যে মানে এইটা বাদ দেন, আপনি ট্যাক্স ফ্রি গাড়ি আনা বন্ধ করে দেন। আমরা বলেছি বদিউল আলম সাহেবকে যে ট্যাক্স ফ্রি গাড়ি কেন হবে? আমাদের দেশে যারা বড় বড় গার্মেন্টস ব্যবসায়ী, বিভিন্ন ব্যবসায়ী বিগত কয়েক বছর ধরে, এটা সব সরকার আমলি হয়েছে, ব্যবসায়ীরাই তো আবার একদিকে ব্যবসায়ী, সিআইপি, আবার ভিআইপি, আবার মন্ত্রী, আবার এমপি। এখন ও ট্যাক্সও দিবে না। ট্যাক্স দিবে ওই যে হোটেল, ছোট্ট একটা হোটেল চালায়, টং ঘরের লোক, অমুক সমক, এই ছোটখাটো মানুষগুলো ট্যাক্স দিবে। আর আসল লোকগুলি ট্যাক্সের বাইরে চলে যাচ্ছে, এবং আর ট্যাক্স ফ্রি, ট্যাক্স তো দিচ্ছেই না, ট্যাক্স ফ্রি তারা করে দিচ্ছে। এখন এইগুলি যদি আমরা সংস্কার না করি, এগুলি যদি সমস্ত দলকে, বিশেষ করে বিএনপি কে নিয়ে, জামাতকে নিয়ে, অন্যান্য দলকে নিয়ে, এটা উচিত আমার মনে হয় এই সরকারে বসা, এরা যাতে অযোগ্য, এদেরকে ইলেকশন। আর অতীতের কথা যেটা বললেন, অতীত আমরা কেন সরকার যেটা ইন্টারিম গভর্নমেন্ট, কেন তারা একটা বিপ্লবী সরকার হলো না? আসলে যেটা হয় নাই তো হয় নাই, এটা আসলে অভিজ্ঞতার একটা ব্যাপার আছে, তারপরে হয় কি ভালো গাইডলাইনের একটা ব্যাপার আছে, একটা অরাজক পরিস্থিতি ছিল, সরকারবিহীন একটা রাষ্ট্র ছিল 3 দিন। তো আসলে একটা হসপস কন্ডিশন অবস্থায় আসলে অনেক কিছু গুছিয়ে করা হয় না। আর আমরা তো আর অ্যাকচুয়ালি বাঙালি তো, আমরা আসলে একটু মানে খুব আবেগের জাতি, বুঝছেন, খুবই আবেগ। এখন ওই যে আমরা এত আবেগ, আমরা ওই যে গণভবনে হামলা করছি, কিন্তু বঙ্গভবনে কিন্তু যাই নাই ওই যে আপনার প্রেসিডেন্টকে তাড়াইতে।
তো সুতরাং খালি সে সবাই গণভবনে দৌড়াচ্ছে, আর উনিও 45 মিনিট সময় আছে, উনি ভাগছে 128টা না 28টা না কতটা ব্রিফকেস ভরে নিয়ে গেছে। এখন আমাদের কথা হলো আমরা সবকিছুই যত দোষ নন্দ ঘোষ, ওই হাসিনা, আরে হাসিনাকে তো খারাপ করতে সহযোগিতা করছে এই পর্যন্ত যেটা আসছে, মানে এটা তো আমাদের কারণে, এই ওনার দ্বারা আশেপাশে ছিল। কোথায় তারা এখন উপদেষ্টারা, এই কোথায় শ্যামলী পরিবহনের মালিক যে বাংলাদেশকে ভারতের অংশ ইয়া করতে চায়? ওই যে আপনি দেখেন আরো একজন ভদ্রলোক আছে, উনি এখন তো খুব ভালো কথা বলে, কোন হিন্দু একটা অ্যাডভোকেট, যে উনি নিখিল ভারতের স্বপ্ন দেখে, প্রামাণিক, সাম প্রামাণিক, হ্যাঁ। এখন পরে পরিবর্তন হয়েছে, এখন এইরকম আপনি বাংলাদেশে তো ভারতের যে কত লেয়ারের এজেন্ট আছে, এখন বিএনপির মধ্যেও আছে ভারতপন্থী, মানে আওয়ামী লীগের মধ্যে তো সবই বলতে গেলে ভারতপন্থী হয়তো, এখন হয়তো উনি দুই একটা থাকতে পারে, মানে আমার 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 মানে হিসাবে আর কি মনে হয় আর কি। তো এখন আমরা এই যে যারা মানে বাংলাদেশের মানুষের চিন্তা আমরা যারা করি, আমার মনে হয় একটু আমাদের বোঝা উচিত যে 1 কোটি, প্রায় 1 কোটি উপরে, 102 কোটি না ভোটার, হয়তো 1 কোটি প্রবাসী আছে 1.2 crore, মানে 1,20,00,000-এর মতো আমার জানা মতে। এবং এরা যদি ভোট দিতে না পারে তো বিশাল একটা বঞ্চনা, এটা তো এনশিওর করতে হবে। তারপরে হলো আমাদের যেটা মানে আমি মনে করি এই যে আমাদের যে জনগণের যে আস্থা নাই এখনো, আচ্ছা এখনো আমরা আমি ওই যে এখানে একজন তো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের মানুষ আছেন, প্রিন্সিপাল সাহেব। তো আমি রিটায়ার করছি 12 সালে, আমি অনেক ইলেকশন করিয়েছি আপনাদের। আমি ইলেকশন ব্রাহ্মণবাড়িয়ায়, কুমিল্লায়, সরাইলে, এগুলি এখানে করিয়েছি, লাকসামে করিয়েছি, লালমনিরহাটে ছিলাম, মেহেরপুর, কুষ্টিয়াতে ছিলাম, বিভিন্ন জায়গায় ছিলাম। আমরা দেখছি অ্যাকচুয়ালি বড় দলের খুব দাঙ্গা পার্টি থাকে, বড় দল বিএনপি আর আওয়ামী লীগের, এদের লোকগুলি খুব মানে সাহসী, ডেডিকেটেড, এবং এদের অনেক অর্গানাইজড। হয় কি ওরা এজেন্ট বের করে দেয় বিভিন্ন দলের, এজেন্টও অনেকে ভয় আসে না, বল তুই যাবি না, এজেন্টই যাবে না, এরকম। এজেন্ট সিস্টেম উঠাই দেখ না, অসুবিধা কি, এজেন্ট সিস্টেমই থাকবে না। আমাদের ঈদ কেন হয় বল না, ফেস্টিভ একটা মুভ আসে, এটা আর একটা ঈদের মতো হয় কেন? মানে হেভি টাকা পয়সা, তো খাওয়া দাওয়া হেভি, ফুর্তি, ফুর্তি থাক, কিন্তু ক্যাশ বিনিময়, হয়তো অনেক ক্যাশ বিনিময় হয়, ভোট কেনাও হয় 500 টাকা 1000 টাকা দিয়ে, ভোট কেনার ইতিহাস আছে, রংপুরে আমি দেখেছি, মানে ক্যাশ টাকা দিয়ে ভোট কেনা হয়। এখন ওই ভোটিং জনের কাছ থেকে টাকা নেয় ওরা, এই অবস্থায় মানুষ চলে গেছে ভোটাররা। তা ওরা মনে করে ও এমপি হলে তার আমার খবর রাখবে, আমি যা পাই 500 টাকা পাইলে এটাই লাভ, আর এই খাওয়া দাওয়া এটাই লাভ, এর ফলে তার আমি ওনারে পাবো না। এখন তো উনি আমার কাছে আসছে, এই 15 দিন বা 1 মাস থাকবে, 2-3 মাস, তারপর তো ওনার ধারে কাছে আমি যেতে পারবো না। এই যে সাইকোলজি, এখন মানুষ মনে করে যদি দ্রুত একটা ইলেকশন হয় তাহলে আসলে যেই লাউ সেও কদুক থাকবে, মানে ওই নাম হতো, মানে বিএনপির যেটাই বলুক ওই যে প্রিন্সিপাল সাহেব বা অন্যান্য যারা আছেন হয়তো মনে কষ্ট পাবে, আমরা তো ইতিহাস দেখছি। এখন হয় কি, মানে ওই যে বলছে না মুদ্রার এপিট আর ওপিট, মুদ্রার এপিট আর ওপিট যে হবে না এইটা বলা যাবে না নিশ্চিন্তে। কারণটা হলো এত তাড়াতাড়ি এত পাগল হয়ে গেলাম, এখন চাঁদাবাজি বন্ধ হচ্ছে না, ইয়া বন্ধ হচ্ছে না। আবার ডক্টর ইউনূসের কতগুলো সাকসেসও আছে এই সরকার, যেমন দ্রব্যমূল্যের দাম কিন্তু অনেক নিয়ন্ত্রণে চলে আসছে, অনেক নিয়ন্ত্রণে। এখন এর মধ্যে ভারতের উৎপাত, এর মধ্যে বিএনপি যতটুকু সহযোগিতা করার দরকার ততটুকু না। আবার ছাত্রদের মধ্যে কিছু গ্রুপিং হয়ে গেছে, একদল উপদেষ্টা হয়েছে, আরেক দল হয় নাই। আবার এদের মধ্যে একেবারে এমন ভারত বিরোধিতা করে, এরা তো বাচ্চা ছেলে, মানে এরা তো অনেকে বোঝে না। তো মানে কিছু বক্তব্য হয়ে যায় কি, আমরা যখন ইন্ডিয়াতে টকশো করলাম, ওরা ওই যে আমাদের ছাত্রদের কথাগুলি আমাকে শোনাচ্ছিল, ভিডিওগুলি দেখাচ্ছিল বিভিন্ন যে কত উস্কানিমূলক বক্তব্য আমাদের ছাত্ররা দিচ্ছে। তখন আমি বললাম আরে বাচ্চা মানুষ, এরা এগুলি বলবে, কারণ তোমার হাসিনা এমন অত্যাচার করছে, আর তোমরা হাসিনারে ভাবছো যে তোমার হাসিনাই হলো তোমাদের এজেন্ট, বা হাসিনা ছাড়া বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় বসা আর কেউ নাই। তা তোমরাও এই কনক্লুশন থেকে বের হয়ে আসো, এই ডিডাকশনটা আর ইয়ে করো না। তোমরা যদি ভালো প্রতিবেশী হতে চাও তাহলে আমাদের সাথে, মানুষের সাথে সম্পর্ক তৈরি করো। আমরা তো ভারতকে, আমরা বিশেষ করে পশ্চিমবাংলাকে তো আমরা আমাদেরই মনে করি, আমাদের ভাষা, আমাদের কালচার একই। হয়তো ধর্ম তো এখানে হিন্দু আছে, ওখানে হিন্দু আছে, এখানে মুসলমান আছে, ওখানে আছে, সংখ্যা কমার বেশি। তা আসলে তোমাদেরও মানসিকতা পাল্টাও। আর তোমরা কেন বাংলাদেশে
হাসিনাকে এখনো পাঠাচ্ছ না বা হ্যান্ড ওভার করতেছো না, অন্যান্য যাদেরকে শেল্টার দিয়েছো তাদেরকে হ্যান্ড ওভার করতেছো না কেন তোমরা? তাদেরকে হ্যান্ড ওভার করো, তোমাদের সাথে আমাদের প্রত্যার্পণ চুক্তি আছে, ওয়াই ইউ আর নট ডুইং দ্যাট? এগুলো তোমরা তো না করলে তোমাদের উপর আমাদের আস্থা নাই। কারণ তোমরা আবার একটা ওই যে দিয়ে তোমরা কানাডায় পর্যন্ত কিলিং করে ফেলছো একজন শিখ নেতাকে, আমেরিকাতে একজন তোমরা মারার প্ল্যান করেছিল, ব্যর্থ হয়েছো। তো তোমাদের তো বিশ্বাস নাই, আর আমাদের নেতারা তো ভয় পায়, আমাদের উপদেষ্টারাও ভয় পায় ইন্ডিয়াকে। আবার কোথায় গুলি করে মেরে ফেলবে, কাকে দিয়ে কি করবে। ইসকন দিয়েই তো দেখেন, ইসকনের ওর কিছুই হলো না, মধ্য থেকে আমাদের একটা এপিপি চলে গেল, সাইফুল ইসলাম নামে একটা ভালো উকিল, একটা ছেলে চলে গেল, অথচ ওরা বলতেছে ওরে জামিন দাও না কেন। আর জান যে একটা চলে গেল একটা লয়ারের আমাদের, তার ব্যাপারে কিন্তু কোনো কথা নাই। এখন এটার ব্যাপারে আমরা মানে আরো স্ট্রং আমাদের যেটা ফিলিংস এখন, যে তাড়াতাড়ি ইলেকশন হলে আমাদের এত রক্ত গেল, 2000 প্রায় প্রাণ গেল, 20,000-এর মতো আহত হলো, 300-400 লোক অন্ধ হয়ে গেল, আরো কারো হাত গেল, পা গেল, তাদের অ্যাচিভমেন্ট তো হলো, মানে অ্যাচিভমেন্টটা তো এইটা না। এখন আমরা যদি খালি ইলেকশনটাই মনে করি অ্যাচিভমেন্ট, যে ইলেকশনটাই আমাদের মানে টার্গেট, সেই ইলেকশনটা তো ফেয়ার করার জন্য আগে আমাদের পরিস্থিতি তৈরি করতে হবে, পরিবেশ তৈরি করতে হবে। সেইটা কি হয়েছে? সেইটা হয় নাই। এইটা একটু আমাদের বুঝতে হবে। আমার মনে হয় যারা ঊর্ধ্বতন মানে হায়ারার্কিতে আছেন, দলের যারা টপ লেভেলে আছেন, মানে শীর্ষ নেতা বা যারা পলিসি মেকিং আছেন, তারা একটু সহনশীল হলে, আর একটু সহযোগিতা করলে ইলেকশনের পরিবেশটা তৈরি হয়ে যাবে। হয়তো 6 মাস বেশি লাগতে পারে বা মানে কিছু সময় বেশি লাগতে পারে, বাট ইলেকশনের পরিবেশটা তৈরি করার জন্য ডক্টর ইউনূস সরকারকে সাহায্য করা উচিত এবং ইয়াং উপদেষ্টা নেওয়া উচিত, মধ্যবয়সী উপদেষ্টা নেওয়া উচিত, বৃদ্ধ বয়সের না, শেষ বয়সের না। আমি মনে করি এরা পরন্ত বেলার লোক, এই পরন্ত বেলার লোক দিয়ে হবে না। এই পরন্ত বয়সে উনি ঔষধ খাবে, নাকি অফিস করবে, নাকি হাসপাতালে যাবে, নাকি কি করবে আমি বুঝি না। আমার কাছে মনে হয় এটা একটু বিবেচনা করা উচিত। এটা বিবেচনা করে দরকার হলে আমাদের যারা রাজনীতিবিদ আছে, বড় দলগুলি, তার মান্না ভাই আছে, খুব ভালো রাজনীতি বোঝে, যেমন ডক্টর ইউনূসের ছাত্রতে, এবং খুবই রাজনীতিতে খুবই দক্ষ। এবং আমাদের যে মির্জা ফখরুল সাহেব বা আরো কত, নামের তো কোনো শেষ নাই। এখন আপনার যদি একটু সমালোচনা করে, ওই যে কি একটা বললো আপনার শামসুজ্জামান দুদু, ওই যে আজাহারি একটা কথা বললো কি, একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য বসে আছে, এরকম বলছে। আরে ভাই, একদল খেয়েছে, একদল খেয়েছে নাকি, আগেও খেয়েছে, জাতীয় পার্টি খায় নেই? মানে সব দলই যারা ক্ষমতায় যাবে তারা একটু খাবি, এটা আমরা মেনে নেই, কিন্তু খাবারটা এরকম হওয়া উচিত না যে দেশটাই ফোকলা হয়ে গেল, আমাদের রিজার্ভই শেষ হয়ে গেল। অন্য সরকারের সময় তো রিজার্ভ চুরি হয়নি। কারণ আমরা জানি না যে আসলে এই যে আমাদের যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের এত টাকা কোথায় গেল, কি হলো, আমরা জানি না। কেন পদ্মা সেতুতে এত টাকা, কেন আমরা জানি না বঙ্গবন্ধু টানেলে এত টাকার হিসেব কিতাব জানতে চাই। আমাদের জাতীয় মানে ভাগনা, যে আমাদের সজীবদের জয়, সে মাসে কত টাকা পেত, এটা আমরা জানি না এখনো। কেউ বলে উনি ফ্রি, কেউ বলে না ওনাকে দেওয়া হতো। তাই এইগুলি আমরা কেন জানতে পারতেছি না? কেন চুক্তিগুলি কি হয়েছে ভারতের সাথে, সেই চুক্তিগুলি কেন জনসমক্ষে আনা হচ্ছে না, কেন বলা হচ্ছে না? এটা ওপেন করে দেন আপনি। কি এটা তো আণবিক বোমার থিওরি না রে ভাই, কোকা কোলার মানে না, মানে কি বলে, ওই যে একটা কোকা কোলার নাকি একটা ইয়ে আছে, রেশিও আছে, কতটুকু কোনটা দিতে হয়, এটা কেউ জানে না, ওরা মেশিন পাঠিয়ে দেয়, ওটা অটোমেটিক হয়ে যায়। তা আমরা তো জনগণের টাকায় আপনাদেরকে পালি, মন্ত্রী বলেন, এমপি বলেন, আমাদের সরকারি কর্মকর্তা যারাই হোক, আমরা কেন এইটার মধ্যে খোলামেলা হব না? আমাদের এই যে আমলাগুলি আপনি বলেন, প্রশাসন ক্যাডারের মানে লোকজন 26টা ক্যাডার, একটা ক্যাডারের হাসিনা তাদেরকে গাড়ির জন্য 30 লাখ দিয়েছে, তারপরে মাসে মাসে 50,000 টাকা দিয়েছে মেনটেনেন্স, তারপরে একটা অংশ পরিশোধ করার পরে আস্তে আস্তে করবে। অথচ এই সুযোগগুলি অন্যান্য ক্যাডার সার্ভিসে যারা ক্যাডারের তারা পায়নি। 25টা ক্যাডার বঞ্চিত, একটা ক্যাডারই। তারপরে আব্দুল মুহিত চৌধুরী সাহেব যখন বলল যে হ্যাঁ এটা 50-50 হবে, তোমার এখানে প্রশাসন 50% ওখান থেকে আসতে পারবে, এবং সবাই সুযোগ সমান পাওয়া উচিত, যে 100-তে 70 পেতে হবে, যারা 70 ভাবে পাশ করবে তারা প্রশাসনে কোয়ালিফাই পাবে বা প্রমোশন পাবে। এটা কি কোনো খারাপ কথা বলছে? ভালো কথা বলছে। এখন ওনাকে এখন বয়কট করা, ওনাকে ইয়া করতে হবে, কলম বিরতি করে এরা। কলম বিরতি করে বিএনপির তো উচিত ছিল এইগুলির সব তালিকা করে বলা উচিত যে এইগুলো সবগুলো এগুলোর পানিশমেন্ট দাও বা এগুলো বরখাস্ত করো। কারণ আমাদের বিএনপিকে আমরা আরো ভোকাল চাই, আরো স্ট্রং চাই। কারণ বিএনপি যদি, সরকার ভয় পাচ্ছে এরা
যে বিএনপি যদি আমাদের ফ্রিকোয়েন্সিতে না থাকে, আবার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ আবার চলে আসবে। হাসিনার বাহিনী যদি চলে আসে, তা দেশে তো একটা অরাজকতা লেগে যাবে। সুতরাং আমরা সাপকে আনতে চাই না। সাপের বিষদাঁত আমরা ভাঙছি, কিন্তু সাপ কিন্তু জীবিত। হ্যাঁ, সাপের বাচ্চা কিন্তু হয়, দাঁত না থাকলেও কিন্তু বাচ্চা যেটা হবে ওটারও কিন্তু বিষদাঁত থাকবে। ঠিক আছে? সুতরাং বিএনপির উচিত কি, সরকারকে আরো সহযোগিতা করা, সরকারের প্রতি আরো মানে মানে সহনশীল হওয়া, এবং আরেকটু মানে আমার মনে হয় যে আন্তরিক হওয়া। আমরা বুঝি দলের কর্মী নেতা যারা আছে বিভিন্ন জেলা, উপজেলা, থানা লেভেলে সব জায়গায়, তারা পদ পদবি চায়, রাজনীতি করছে, জেল খাটছে, জুলুম হয়েছে, অনেক অত্যাচার হয়েছে, অনেক বঞ্চিত। আমি কিছু কিছু রাজনৈতিক কর্মী নেতাদেরকে আমি যে স্যাক্রিফাইস দেখি, আমার মনে হয় ওটা আমাদের পক্ষে সম্ভব না। ওরা কেমনে জেল খাটছে এত বছর বিনা দোষে, তো তারপরে জুলুম হয়েছে, বাড়ি জমি বিক্রি করেছে, হয়েছে, দেশ থেকে পালিয়ে গেছে, তারপর তার নামে মামলা, মারা গেছে তার নামে মামলা। তো এই যে গায়েবী মামলা, মৃতের নামে মামলা, এরমুক মামলা, তো এগুলির পরে বিএনপির উচিত যে হ্যাঁ, যাতে মানে আওয়ামী লীগের মতো একটা দল আবার ফেরত না আসতে পারে, বা যারাই ক্ষমতায় আসুক তারা যেন বাড়াবাড়ি করতে না পারে, মানুষকে যেন জিম্মি করতে না পারে, সাধারণ মানুষ যেন তাদের জীবনের নিরাপত্তা পায়, সম্পদের নিরাপত্তা পায়। আপনি জানেন এই যে জামাতের, এই যে ওনার নাম কি ছিল, ওই যে মীর কাসেম আলী সাহেব, মীর কাসেম আলী বোধহয়, ওই যে ফাঁসি দিল লোকটাকে, এখন ওনার সমস্ত সম্পত্তি, কেয়ারি টেয়ারি কি আছে সব আওয়ামী লীগের লোকজন দখল করে নিয়ে গেছে। ওনার বিল্ডিং গুলি পর্যন্ত ডেভেলপার এও আওয়ামী লীগের লোক, এখন ওগুলো নাকি এবার বিএনপির লোকজন ওদের সাথে শেয়ার করতেছে। মিরপুর 14-তে 2টা গার্মেন্টস ছাত্র দলের, যুব দলের পোলাপান দখল করে নিয়ে গেছে। এটা আমার জানা, এই যে ক্যান্টনমেন্টের পাশে। কারণ এইগুলি যদি আপনার সামান্য যতটুকু হোক দলের খুব দুর্নাম হয়। এজন্য বিএনপির, আমি যেটা বলি, আমি ওই দাউদ ভাইয়ের কথার সাথে সঙ্গতি রেখে আমি বলি, ক্ষমতায় আমরা জানি ফেয়ার ইলেকশন হলে বিএনপি আসবে, এতে কোনো সন্দেহ নাই। হয়তো কিছু সিট কমবে, ভোট কমবে, আমরা এটা বুঝতে পারি। কারণটা আমাদের তো মানে আত্মীয় স্বজন আছে, আমাদের বন্ধু বান্ধব প্রচুর আছে সিভিলে, দ্যাট ইজ মোরালেস শিওর। কিন্তু বিএনপি কেন আরেকটু শক্ত হয়ে মানে তাদের কর্মীদেরকে শাসন, নেতাদেরকে শাসন করা, বা তাদেরকে বোঝানো, মোটিভেশন করা, বা কাউন্সেলিং করা, হ্যাঁ একটু ধৈর্য ধর, অনেকদিন, হাসিনা তো নাও যেতে পারতো, হাসিনা তো থেকেও যেতে পারতো। তো সুতরাং মনে কর হাসিনা এখনো আছে, একটু ধৈর্য ধর, ওরা একটু সময় নে, ওরাই আসবি, তোরাই পদ পদবি পাবি। এবং আমি বলবো ভালো মানুষগুলি যাতে বিএনপিও এরকম নমিনেশন দেয়, আওয়ামী লীগ যদি রাজনীতিতে আসে, আওয়ামী লীগের যারা ভালো আছে, বা যারা অ্যাটলিস্ট খারাপ না, এখনো প্রমাণ হয় নাই খারাপ, ওদেরকে আনুক। কারণ ক্ষমতায় না গেলে তো বোঝা যায় না কে কেমন। এইটা হলো আমার উপলব্ধি, যে আমাদেরকে করতে হবে, আরেকটু সহনশীল হতে হবে এবং সহযোগিতা বাড়াতে হবে। আসলে আপনার যেটা প্রশ্ন, এটা তো প্রশ্ন আসলে অনেক যারা মানে মানে মানুষ, বিবেকবান মানুষ, নৈতিকতায় যারা বিশ্বাস করে, বা যারা দেশটাকে ভালোবাসে, সুস্থ চিন্তা করে যারা, আসলে অসুস্থ রাজনীতিটাই তো অসুস্থ আমাদের। আপনি বলেন, আমরা তো দেখে আসছি, আপনিও দেখছেন, আপনি তো আমাদের হয়তো 1 জেনারেশন বা 2 জেনারেশন, 1 জেনারেশন পরে, কিন্তু আমাদের আমি আর করিমুল্লাহর সাথে একই জেনারেশন আমরা। ঠিক আছে? আমরা কিন্তু ওই যে বললো আব্দুর রহিম ভাই, যে বাবলুর কথা বললো, নিরুর কথা বললো, নিরু তো আমাদের ক্লাসমেট, আমরা একত্রে ক্লাস করতাম। খুবই ডেডিকেটেড, ছাত্র দলের অসম্ভব ডেডিকেটেড একটা ছেলে, এবং সে গুলি খেয়েছিল, আপনি জানেন, ছাত্রলীগের পোলাপান গুলি করেছিল। তো আজকে তারা রাজনীতিতে নাই। এই সমস্ত লোক রাজনীতি থাকার দরকার ছিল, তাহলে রাজনীতিটা ভালো হতো, আমার মনে হয় আর কি। যাই হোক, আবার ওই দিন গয়েশ্বর চন্দ্র রায় দুঃখ করে বলল, ওই যে কি জানি আমানুল্লাহ আমান নাকি, তার এলাকায় তাকে যেতে দেয়নি কত বছর, মানে তার মাকে করতে, মানে একটু সেবা করবে বা তো এইরকম একই দলের মধ্যে, মানে একজন সিনিয়র নেতা বলতেছে তার জুনিয়র নেতা সম্পর্কে, মানে বয়সে জুনিয়র বা যাই হোক। তো এইটা তো কালচারটাই তো আমাদের এরকম, যে আমি কি হয়ে গেনু রে, যে যায় লঙ্কা সে হয় হনুমান। এজন্য আমাদেরকে ব্যাকগ্রাউন্ড দেখে, মানে মানে তাদের পারফরমেন্স দেখে আমাদের মনে হয় যে মানে নেতা মানে বানানো উচিত, বা নেতৃত্ব দেওয়া উচিত, বা পদ পদবি দেওয়া উচিত। আমি এরকম ছেলে পেলে আছে, অনেক আছে, কিন্তু হয় কি, চাটুকারিতা, বা ওই যে মানে যেটাকে বলে স্তুতি গাওয়া, এগুলি যারা করতে পারে না, এটা আমরা চাকরি জীবনে দেখেছি। আমরা একটু চাচা ছোলা ছিলাম, উচিত কথা বলতাম, যার জন্য সিনিয়র একটু রাগ হয়ে যেত, বিরাগ ভাজন হয়ে যেতাম। তো রাজনীতিতে একই অবস্থা, ওখানে নেতা মানে আমি, মন্ত্রী মানে, এমপি মানে আমি হলাম রাজা,
আমি বললাম এগুলি কি ক্ষমতা খর্ব করে দেন, সভাপতি বানানো বন্ধ করেন, প্রকল্পের সভাপতি মানে চেয়ারম্যান বানানো বন্ধ করেন, খালি ল মেকাররা ল বানাবে, দ্বিকক্ষ বিশিষ্ট হোক আমাদের মানে পার্লামেন্ট, দেখবেন প্রেসিডেন্সিয়াল মানে গভর্নমেন্ট হোক, মানে সিস্টেমে ভালো মানুষ তো আছে। সুতরাং আমাদেরও উচিত জনগণকে সহযোগিতা করতে হবে, শুধু রাজনীতিবিদদের দোষ দিলে হবে না, আমাদের জনগণের কিন্তু ভূমিকা আরো স্ট্রং থাকতে হবে, আরো মানে আমার মনে জোরালো ভূমিকা না হলে জনগণের প্রেশারটা থাকতে হবে, জনগণের প্রেশার থাকবে রাজনীতিবিদদের উপরে, রাজনীতিবিদরা মানে যাতে ওই প্রেশারে মানে যা ইচ্ছে তাই করতে না পারে, স্বৈরাচার জন্ম না হয়। গণতন্ত্রের মধ্যেই তো স্বৈরাচার জন্ম হচ্ছে। এখন এইটা আপনি কি করবেন? হাসিনা তো প্রথম ভালোই ছিল, এরকম অনেকই আমি বলি, কিন্তু পরে কেন জানে হয়ে যাও, একই লোক যখন 3বার এমপি হয় ও মনে হয় আমি আনোয়ারুল আজিম হয়ে গেলাম, আনার হয়ে গেলাম। হ্যাঁ, তো এখন ওইরকম শামীম ওসমান হয়ে যায় কেন মানুষ? আমার কথা এটা তো জনগণের কিছু দায়বদ্ধতা আছে, ইয়ে আছে, তারা মনে করে সব আর্মি ঠিক করে দিবে এসে, ওই যে আমাদের ক্যান্টনমেন্ট থেকে যাবে তারা সব ঠিক করে দিবে, আর মনে করে রাজনীতিবিদরা মানে সব ধোয়া তুলসী পাতা হতে হবে। আরে আমার তো জনগণও তো করাপ্টেড, আপনি বলেন তো বুকে হাত দিয়ে যে আমাদের কার বাবা কার মা যারা সরকারি চাকরি করে ঘুষ খায় না? আপনি আঙ্গুল টিপে বের করতে পারবেন না, সবাই মনে করে তার বাবা মা খুব আদর্শ, হ্যাঁ সবার, হ্যাঁ, কিন্তু কোত্থেকে ওনার বেতন তো 50,000, উনি কি করে আমাকে 1 লাখ টাকা দিয়ে এই মাসে একটা ঘড়ি দিল, দিল মোবাইল দিল, 1,20,000 টাকা দিয়ে টাকাটা পেলো কোথায়? এখন এগুলি তো আপনার আমাদের তো অনেক সমস্যা, আমাদের জাতীয় চরিত্রটাই তো একটু লোভ লালসাটা একটু বেশি, বিশেষ করে আমরা তো আসলে মানে মানে ওই রকম চারিত্রিক ভাবে স্ট্রং হতে পারিনি। আমাদের চারিত্রিক দৃঢ়তা থাকতে হবে, নৈতিকতা থাকতে হবে, এবং আমাদের শিক্ষাঙ্গনটাও ধ্বংস করা হয়েছে, বিচার বিভাগকে ধ্বংস করা হয়েছে। তাহলে আপনি আসবে কোত্থেকে? এখন দালালি করলে আমার এক বিচারপতি বলে, লয়ার বলে যে আপনার এটা জামিন হয়ে যাবে কিভাবে? বিচারপতির সাথে তার সম্পর্ক আছে, কোনো ব্যাপার না, তার বড় ভাই, তারা ইউনিভার্সিটি নাকি একই হলে ছিল। এই হলো আমাদের জাস্টিসের ব্যাপারে তার কমেন্ট, এক জাস্টিসের ব্যাপারে। তা আপনি এই যদি হয় আমাদের অবস্থা, তা আপনি এটা তো পলিটিক্স তো আরো, পলিটিক্স চোর বাটপার সব নিয়ে মানে ডিল করতে, থানার মতো, থানায় যেমন চোর বাটপার সব যায়, তো রাজনীতিবিদদের কাছে কিন্তু সবাই যায় বাংলাদেশে। এখন নেতারা যদি একটু এদেরকে মানে ইয়া হয়, মানে ভূমিকা রাখে স্ট্রং, ভালো মানুষ তো আছে, রাজনীতিবিদদের মধ্যে ভালো মানুষ প্রচুর আছে, কোনো সন্দেহ নাই। তবে আমার কাছে মনে হয় একটা সিস্টেম ডেভেলপ করছে, যারা চাটুকারিতা করতে পারে, যারা বেশি লোক খালেদা জিয়া যাবে ওই দিন, আপনি জানেন কিনা? চিকিৎসার জন্য যখন ম্যাডাম খালেদা জিয়া যাচ্ছে, আমি ওই দিন, আমি তো জানতাম না উনি এখন যাবে, তো শুনলাম উনি যাবে, এত ভিড় কেন? রাস্তার দুই পাশে কামাল আতাতুর্ক এভিনিউ, এখান থেকে একেবারে গুলশান 1 নম্বর পর্যন্ত সব রাস্তার পাশে লোক দাঁড়ানো। মানে আমি যাব 1 ঘন্টা ধরে বসে আছি, আমি একটু বনানী ক্লাবে যাব, আমি 1 ঘন্টা ধরে, পরে আমার গাড়ি রেখে আমি রিক্সা একটা নিয়ে ফাঁক ফুক দিয়ে আমি গেলাম। এখন খালেদা জিয়া যাবে ভালো কথা, ভালোবাসা আমরা বুঝি, আমারও ওটা মানে ইয়ে আছে, আবেগ থাকতেই পারে নেত্রীর প্রতি বা তাদের দলের চেয়ারপারসনের প্রতি, কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের জনভোগান্তি, মানুষের যে ভোগান্তি, এই যে এইটা তো আমরা উপলব্ধি করি না। এটা তো কে কত লোক আনলো, কে কত হোন্ডা নিয়ে সব করলো, সামনে ইলেকশন করবে, পদ পদবি পাবে, এখন এগুলো তারা মনে করে এগুলো দেখাতে হবে, তো এই সব, এই যে মানসিকতা, এগুলি পরিহার করতে হবে। তাহলে আমার মনে হয় আমাদের দেশ ভালো হবে। শোনেন, রাতারাতি আমরা হয়তো ভালো হবো না, কেউই হয় না, আমাদের একটু সময় বেশি লাগতেছে। আর আমার কেন জানি মনে হয়, আমি একটু আস্থা আছে যে আমার মনে হয় আমরা পরিবর্তনের দিকে যাচ্ছি, হব, তবে একটু সময় লাগবে। এবং এজন্য আমাদেরকে আরো একটু আপনি যেটা বললেন বাইরে যেতে চায় আপনার ভাই, বা আমার ভাইও যেতে চায়, আমার ছেলে যেতে চায়, ও লেভেল দিয়েছে, সে এখনই যেতে চায়। এই দেশে মানুষ থাকে, তো এখন আমার ছেলে কত বয়স, 17 বছর বয়স, 16 বছর। এখন এটা তো আপনার পরিবেশটার কারণে বলে, এই পরিবেশটা তো আমরাই নষ্ট করছি। আর নেতাদের ছেলেমেয়েরা বিদেশে থাকতে পারবে না, নেতাদের দ্বৈত নাগরিকত্ব থাকতে পারবে না, যারা এমপি মিনিস্টার হবে তাদেরকে আমাদের বিদেশে বাড়িঘর থাকুক, কিন্তু নাগরিকত্ব থাকবে, ছেলেমেয়ে থাকুক, কিন্তু তাদেরকে আমাদের দেশে থাকতে হবে। এবং তাদের ছেলেমেয়ে যদি পড়াশোনা করে তাহলে দেশেই করতে হবে, চিকিৎসা দেশে নিতে হবে। এরকম অনেক সিস্টেম করলে, অনেক সাজেশন গেছে, কত না কত হাজার নাকি পয়েন্ট গেছে ফজিল আলম সাহেবের কাছে, আমি শুনলাম আমরা, শত শত পয়েন্ট আছে তার কাছে, মানুষের কাছ থেকে আসছে। তো এখন দেখা যাক না কি হয়, একটু সংস্কারটার সুযোগ আমরা দেই। আমার মনে হয় আমি হতাশ না। আমি দেখেন, আমি সবসময় ভাবছি হাসিনার পতন হবেই, হাসিনা উৎখাত হবেই, মারা গেলে তো যাবেই, এমনিও যাবে আজ, এটা আমার কিন্তু দৃঢ় বিশ্বাস ছিল।
এবং 100-100 আমি বিশ্বাস করতাম she cannot sustain, she cannot stay in this country like this. এটা হতে পারে না, এটা একটা জুলুমের একটা মানে মাত্রা আছে, এবার লেভেল আছে, সময় আছে, ওটা সুনামির পরে আপনার কি করবে। সুতরাং আমি মনে করি, আমি আশাবাদী, আপনার ছোট ভাইকে বুঝাবেন, তোমরা যদি চলো দাও দেশ থেকে, তাই দেশটাকে ভালো করবে কে। সুতরাং ভালোদের থাকতে হবে, আমাদের ব্রেনকে যাতে ব্রেন হয়ে না যায় এইটা, এই আমাদের কলিমুল্লাহ সাহেবের মতো লোক আছে, প্রিন্সিপাল সাহেবের মতো লোক আছে, এই মানুষগুলি থাকলেই তো হয়। এরকম ওনারাই তো আমাদের ছেলেদেরকে বুঝাবে, ছাত্রদেরকে বুঝাবে, তোমরা যাবা না দেশ ছেড়ে, ইনশাল্লাহ কান্ট্রি উইল বি ওকে, এবং ডেমোক্রেসি উইল কাম, এবং হিউম্যান রাইটস উইল মানে এস্টাবলিশড, আমার মনে হয় ইনশাআল্লাহ।